শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি জীবানুর, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখো, আমরা আমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় অলরেডি পড়ে ফেলেছি এবং আমরা একটা অধ্যায় রিভিশনও হয়ে গেল। আমি গত দিন তোমাদের যেটা পড়িয়েছি সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ প্রথম অধ্যায়ের। এখানে আমাদের দ্বিপদ নামকরণ কি, দ্বিপদ নামকরণের নিয়মাবলী, এই জিনিসগুলো কিন্তু আমরা সেখানে শিখেছি। তোমাদের মনে আছে? অবশ্যই সবার মনে আছে। দ্বিপদ নামকরণ তাহলে কি একটু আমি জেনে নিই তোমাদের কাছ থেকে, বলতে পারবে? হ্যাঁ, গণ এবং প্রজাতি এ দুইটা পদের সমন্বয়ে গঠিত নামকরণকে আমরা দ্বিপদ নামকরণ বলি। দ্বি মানে দুই, আর হচ্ছে পদ, দ্বিপদ, তাই না? প্রথমটা আমাদের হচ্ছে, প্রথম অংশটা হবে গণ, দ্বিতীয় অংশ হবে প্রজাতি। তাহলে গণ ও প্রজাতি এ দুইটা পদের সমন্বয়ে গঠিত নামকরণকে আমরা কি বলেছি? দ্বিপদ নামকরণ বলেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দ্বিপদ নামকরণের জনক কে? হ্যাঁ, সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, এবং উনি প্রকৃতি বিজ্ঞানী। তিনি প্রকৃতি নিয়ে গবেষণা করতে, প্রকৃতি নিয়ে কাজ করতে উনি খুব আগ্রহী ছিলেন, এবং সেখান থেকে আমরা দেখেছি উনি শ্রেণীবিন্যাস শুরু করেছেন। এবং আমরা শ্রেণীবিন্যাসের যে দ্বিপদ নামকরণের যে নিয়মাবলীগুলো শিখেছি, সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল যে ভাষা হবে কি? ল্যাটিন, তাই না? ভাষা হবে ল্যাটিন। তারপরে আমরা বলেছি যে এখানে দুইটা অংশ থাকবে, প্রথম অংশের নাম গণ, দ্বিতীয় অংশের নাম প্রজাতি। এবং তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু দ্বিপদ নামকরণটা যখন হাতে লিখি তখন আমরা ভুলে যাই যে প্রত্যেক অংশের নিচে আলাদা আলাদাভাবে দাগ দিতে হবে, কিন্তু এই কাজটা দেখবে যে তোমরা বেশিরভাগ সময়ই করো না। এটা আবার আমি মনে করিয়ে দিচ্ছি, তোমরা গণ ও প্রজাতির যখন হাতে লিখবে তখন গণ ও প্রজাতির নিচে আলাদা আলাদাভাবে দাগ দিবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলে আসো আজকের পাঠে। আমরা চলে আসলাম আজকের পাঠ আমাদের দ্বিতীয় অধ্যায়, জীবকোষ ও টিস্যু। তোমরা তোমাদের পাঠ্য বই বের করবে এবং তোমাদের পাঠ্য বইয়ের 19 পৃষ্ঠা যে প্রশ্নগুলো আছে, যে টপিকগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের বই এবং খাতা কলম নিয়ে বসে যাও। আচ্ছা, তাহলে কত পৃষ্ঠা বললাম? 19 পৃষ্ঠা। এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকের শিখন ফলে আমরা চলে আসি। আজকের শিখন ফল দেখো, আমাদের বলছি কি জীবকোষ কি সে সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা যখন 19 পৃষ্ঠাটা পড়ছি, 19 পৃষ্ঠা থেকে কি শিখতে পারবো সেই শিখন ফলটা আমি তোমাদেরকে বের করে দিলাম। তাহলে 1 নাম্বার হচ্ছে জীবকোষ কি, এ সম্পর্কে আমরা জানতে পারবো। দ্বিতীয়ত, জীবকোষের শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা জানতে পারবো। কি সম্পর্কে? জীবকোষের প্রকারভেদ সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত আমি বলবো যে জীবকোষ কি। জীবকোষ বলছে, দেখো আমরা তো ক্লাস 6 থেকেই কিন্তু কোষটা পড়ে আসছি। বিভিন্ন শ্রেণীতে কিন্তু আমরা জীবকোষের সংজ্ঞাটা বিভিন্নভাবে শিখেছি। একদম মানে ছোট ক্লাসগুলোতে বা 6, 7-এ এক্ষেত্রে আমরা জীবকোষ হিসেবে বলেছি যে কি জেনেছি সেটা দেখো। এখানে জীবদেহের যে গঠন, জীবদেহের যে গঠনের একক, এটাকে আমরা কিন্তু কোষ বলেছি। তাহলে জীবকোষটাকে আমরা নিচু শ্রেণীতে জেনেছিলাম কি? এটা হচ্ছে জীবদেহের একক। এরপরে দেখো, কোনো বিজ্ঞানী এটাকে আবার অন্যভাবে সংজ্ঞায়িত করেছে। তারা বলছে যে জীবকোষটা আসলে জীবদেহের গঠন ও কাজের একক। অনেক বিজ্ঞানী। এখন তোমরা দশম শ্রেণীতে উঠেছো এবং তোমরা যেহেতু বড়, একটু সংজ্ঞাটাকেও কি করতে হবে? বড়ভাবেই বলতে হবে। তাহলে তোমাদের পাঠ্য বইয়ের যে সংজ্ঞাটা আছে শিক্ষার্থী বন্ধুরা, সে সংজ্ঞাটা দিয়েছে হচ্ছে আমাদের বিজ্ঞানী লোয়ি এবং শিকেভিস। তাহলে বিজ্ঞানীর নাম কি বললাম? বিজ্ঞানীর নাম হচ্ছে লোয়ি ও শিকেভিস। কত সালে? 19
সালে কোষের নতুন এক সংজ্ঞা ওনারা দিয়েছেন। তাহলে কোন বিজ্ঞানী বললাম? লোয়ি এবং শিকেভিচ কত সালে? 1969 সালে কোষের নতুন এক সংজ্ঞা দেন। সেই সংজ্ঞাটা এখন আমি তোমাদেরকে বলছে দেখো যে জীবদেহের ক্রিয়াকলাপের একক কি? আমরা বলছি যে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত। খুব সুন্দরভাবে শুনবে। তারা বলেন, লোয়ি এবং শিকেভিচ বলেন বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকেই আমরা কি বলবো? কোষ বলবো। সংজ্ঞাটা কিন্তু আমি আবার বলবো, তোমরা মন দিয়ে শুনবে। এবং তোমাদের কত পৃষ্ঠায় আছে? পাঠ্য বইয়ের 19 পৃষ্ঠায় আছে। তাহলে লোয়ি এবং শিকেভিচ কত সালে? 1969 সালে বলেন বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক। কিসের? জীবজ ক্রিয়াকলাপের একক, যা কি? জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে আমরা কি বলছি? কোষ বলছি। এখানে অন্য কোনো মাধ্যম লাগবে না, সেই দেখবে যে নিজে বিভাজিত হবে, আবার তার মতোই আর একটা কোষ তৈরি করতে পারবে, তার মতোই আর একটা সত্তা তৈরি করতে পারবে, তবেই তাকে আমরা কি বলবো? কোষ বলবো। তোমরা কিন্তু পূর্বের শ্রেণীতে যে কোষের সংজ্ঞাগুলো পড়েছো সেগুলো না বলে এখন আমি যে লোয়ি আর শিকেভিচের যে সংজ্ঞাটা দিলাম এই সংজ্ঞাটাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা দিবে। তাহলে পারা যাবে? কোষ কি? অবশ্যই তোমরা বলতে পারবে, আমার এইটুকু বিশ্বাস আছে। এরপরে চলে আসি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছি দ্বিতীয়ত আমরা বলেছি আমরা কি সম্পর্কে জানতে পারবো? জীবকোষের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবো। তাহলে দেখো জীবকোষের প্রকারভেদ, জীবকোষের প্রকারভেদ। এখন জীবকোষের প্রকারভেদটা আমরা প্রথমত প্রকারভেদটা তৈরি করেছি নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। আমরা জীবকোষকে দুইটা ভাগে ভাগ করেছি। তাহলে আমি আবার বলি, কিসের ভিত্তিতে? কোষের নিউক্লিয়াসের গঠন, এই নিউক্লিয়াসটা আসলে কেমন ধরনের, এটার ওপর ভিত্তি করে আমরা কোষকে দুই ধরনের ভাগ করেছি। একটা হচ্ছে আদি কোষ, এটাকে আমরা প্রাকেন্দ্রিক কোষ বলবো, এটাকে আমরা প্রোক্যারিওটিক সেল বলবো। তিনটাই জানতে হবে। তাহলে আমরা বলবো আদি কোষ বা প্রাকেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল। 2 নাম্বার হচ্ছে আমরা বলছি প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, বা এটাকে আমরা ইউক্যারিওটিক সেল বলে থাকি। ওকে, তাহলে আমরা দেখলাম যে নিউক্লিয়াসের গঠনের ওপর ভিত্তিতে কোষ দুই ধরনের, একটা আদি কোষ বা প্রাকেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল, 2 নাম্বার হচ্ছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা প্রোক্যারিওটিক সেল কাকে বলে, প্রোক্যারিওটিক সেলের বৈশিষ্ট্য প্লাস এখানে আমরা উদাহরণগুলো দেখব। ঠিক আছে, এখন দেখো যে আমরা বলছি আদি কোষ বা প্রাকেন্দ্রিক কোষ কি? এই ধরনের কোষের কোনো সুগঠিত কি থাকবে না? নিউক্লিয়াস থাকবে না। 1 নাম্বার বৈশিষ্ট্যই হচ্ছে এ ধরনের কোষের মধ্যে কি থাকে না? সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আর সুগঠিত নিউক্লিয়াস থাকে না বিধায় এদেরকে আমরা কি বলছি? আদি কোষ বলছি। এজন্য এদের আমরা আদি নিউক্লিয়াসযুক্ত কোষও বলে থাকি। এদেরকে আমরা আদি নিউক্লিয়াসযুক্ত কোষ বলছি। এসব কোষের নিউক্লিয়াসটা কোনো নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে না। বুঝতে পারলে? তাহলে আমরা গঠনটা কার উপর বলেছি? নিউক্লিয়াসের ওপর। তাহলে নিউক্লিয়াসে আসলে কি আছে কি নেই এই জিনিসগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের কি হচ্ছে? আমরা কোষটাকে ভাগ করছি। তাহলে প্রথমত বললাম নিউক্লিয়াসটা সুগঠিত না, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে আমরা কি দেখতে পাচ্ছি না? এখানে নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা আবৃত থাকবে না, বা নিউক্লিয়াসের ভেতরের বস্তুগুলো নিউক্লিয়ার পর্দা দিয়ে পরিবৃত্ত থাকে না। তাই নিউক্লিয় বস্তুগুলো কোথায়? সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো ছিটানো থাকে। ঠিক আছে, তাহলে নিউক্লিয় বস্তুগুলো নিউক্লিয়ার পর্দা দিয়ে পরিবৃত্ত না থাকায় এই বস্তুগুলো কোথায়? নিউক্লিয়াসের যে বিভিন্ন বস্তু আছে সেগুলো সাইটোপ্লাজমের মধ্যে কেমনভাবে আছে? ছড়ানো ছিটানো এলোমেলোভাবে আছে।
এরপরে দেখো বলছে, আমরা বলছি যে এতে আমাদের বিভিন্ন অঙ্গাণু থাকে না। যেমন দেখো এখানে আমরা মাইটোকন্ড্রিয়া দেখতে পাবো না, গলজি বডি দেখতে পাবো না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাবো না, তবে এদের কি আছে? রাইবোজোম আছে। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আদি পুরাতন, এদের কিন্তু অনেক কিছু নেই। কি নেই? মাইটোকন্ড্রিয়া নেই, প্লাস্টিড নেই, গলজি বডি নেই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নেই, তবে রাইবোজোম আছে। এবং এখানে আমরা দেখছি যে এদের যে ক্রোমোজোমে কেবলমাত্র ডিএনএ থাকে। আর কি থাকে? আর একটা বৈশিষ্ট্য, ক্রোমোজোম থাকে। আমরা তো বললামই যে এখানে নিউক্লিয়াসের দুইটা অংশ থাকবে না, নিউক্লিওলাস থাকে না, নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, বিধায় এরা সাইটোপ্লাজমের মধ্যে ক্রোমাটিন জালিকাগুলোকে আমরা ছড়ানো ছিটানো অবস্থায় পাই। এবং দেখছি যে এদের ক্রোমোজোমের মধ্যে শুধুমাত্র বা কেবলমাত্র ডিএনএ থাকে। উদাহরণ দেখো তোমাদের নীলাভ, সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, এই আদি নিউক্লিয়াসের আমাদের আদি কোষের আমাদের কি উদাহরণ। কি কি বললাম? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার চিত্র দেখলে, একটা ব্যাকটেরিয়ার ভিডিও দেখলেই আমরা বুঝতে পাবো যে আসলেই এটা আমাদের কি একটা আমাদের আদি ধরনের কোষ। তাহলে শৈবাল, এই উদাহরণগুলোকে আমাদের জানতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু কি করলাম, একটা আদি কোষের বৈশিষ্ট্য জানলাম, তাহলে আমরা একটা আদি কোষের কি দেখে ফেলবো? ভিডিও দেখে ফেলি। আচ্ছা, মন দিয়ে ভিডিওটা তোমরা দেখে ফেলবে। Many of them are prokaryotes, tiny, single-cell primitive organisms like bacteria. Bacteria have tough cell wall like plant cells. They don't have nucleus, but they have genetic material such as DNA concentrated near the center region of cell, forming nucleoid. A prokaryotic cell doesn't have membrane-bound organelles like mitochondria, endoplasmic reticulum, Golgi body, etc. But it has ribosomes for protein synthesis. Though made of single cell, many bacteria have filament-like flagella which can literally rotate and act like a propeller to make the bacteria move. These small hair-like structures are pilars which help it to connect with other bacteria. They are primitive and simple form of life that survived through billions of years. এরপরে চলে আসি শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যে প্রকৃত কোষ 2 নাম্বার, নিউক্লিয়াসের গঠনের ওপর ভিত্তি করে 2 নাম্বার যেটা, সেটা আমাদের প্রকৃত কোষ, সেটাকে আমরা সুকেন্দ্রিক কোষ, সেটাকে আমরা ইউক্যারিওটিক সেল বলে থাকি। এখন দেখো এই সব কোষের যে আমরা নিউক্লিয়াসটা দেখছি, এই নিউক্লিয়াসটা সুগঠিত। সুগঠিত মানে কি? একটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াসের যে 4টা অংশ আছে, সে 4টা অংশই পাবো। নিউক্লিয়ার পর্দা পাবো, তারপরে ক্রোমাটিন জালিকা পাবো, নিউক্লিওলাস পাবো, নিউক্লিওপ্লাজম, এগুলো সবগুলো 4টা অংশই কিন্তু এখানে পাচ্ছি, বিধায় এটা আমাদের সুগঠিত কোষ। তাহলে প্রকৃত কোষের ভেতরে সুগঠিত নিউক্লিয়াস থাকবে। তারপরে দেখো এদের যে নিউক্লিয় বস্তুগুলো নিউক্লিয়ার পর্দা দিয়ে পরিবৃত্ত থাকবে।
এবং এরা পরিবৃত্ত থাকে বা ঘেরা থাকে বিধায় এরা সুগঠিত। এইসব কোষে রাইবোজোম সহ কোষের মধ্যে সকল অঙ্গাণু আছে। আমরা তো দেখলাম আদিকোষে শুধু রাইবোজোম আছে, কিন্তু প্রকৃত কোষে এসে রাইবোজোম সহ আরও যেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, গলজি বডি, মাইটোকন্ড্রিয়া সকল অঙ্গাণুই এখানে আমরা কি করব, দেখতে পাবো। ঠিক আছে, বুঝতে পারলে? এরপরে শিক্ষার্থী বন্ধুরা, এদের যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের ভেতরে আমরা ডিএনএ পাবো, প্রোটিন পাবো, হিস্টোন, আরও যে অন্যান্য যে উপাদানগুলো আছে সবগুলোই কিন্তু আমরা সুকেন্দ্রিক কোষের মধ্যে বা ইউক্যারিওটিক সেলের মধ্যে পাব। তাহলে মনে রাখতে হবে যে সুকেন্দ্রিক মানে এদের ভেতরে প্রত্যেকটা জিনিসই থাকবে, একটা কোষের সকল অঙ্গাণু এর ভেতরে আছে। তাহলে দেখো একটা সুকেন্দ্রিক কোষের আমরা ভিডিও দেখে ফেলি। আসো দেখো তো সুকেন্দ্রিক কোষের মধ্যে কি কি আছে তাহলে। Cells are the smallest living units of an organism. All cells have three things in common, no matter what type of cell they are. All cells have a cell membrane, which separates the inside of the cell from its environment, cytoplasm, which is a jelly-like fluid, and DNA, which is the cell's genetic material. There are two broad categories of cells. The first category is eukaryotic cells. They have organelles, which include the nucleus and other special parts. Eukaryotic cells are more advanced, complex cells, such as those found in plants and animals. The second category is prokaryotic cells. They don't have a nucleus or membrane-enclosed organelles. They do have genetic material, but it's not contained within a nucleus. Prokaryotic cells are always one-celled or unicellular organisms, such as bacteria. So, what are organelles? Organelle means little organ. Organelles are the specialized parts of a cell that have unique jobs to perform. Let's start with the nucleus, the control center of the cell. The nucleus contains DNA, or genetic material. DNA dictates what the cell is going to do and how it's going to do it. Chromatin is the tangled, spread-out form of DNA found inside the nuclear membrane. When a cell is ready to divide, DNA condenses into structures known as chromosomes. The nucleus also contains a nucleolus, which is a structure where ribosomes are made. After ribosomes leave the nucleus, they will have the important job of synthesizing or making proteins. Outside the nucleus, the ribosomes and the rest of the organelles float around in cytoplasm, which is the jelly-like substance. Ribosomes may wander freely within the cytoplasm or attach to the endoplasmic reticulum, sometimes abbreviated as ER. There are two types of ER. Rough ER has ribosomes attached to it, and smooth ER doesn't have ribosomes attached to it. The endoplasmic reticulum is a membrane-enclosed passageway for transporting materials, such as the proteins synthesized by ribosomes. Proteins and other materials emerge from the endoplasmic reticulum in small vesicles, where the Golgi apparatus, sometimes called the Golgi body, receives them. As proteins move through the Golgi body, they're customized into forms that the cell can use. The Golgi body does this by folding the proteins into usable shapes, or adding other materials onto them, such as lipids or carbohydrates. Vacuoles are sac-like structures that store different materials. Here, in this plant cell, the central vacuole stores water. Going back to the animal cell,
you will see an organelle called a lysosome. Lysosomes are the garbage collectors that take in damaged or worn-out cell parts. They are filled with enzymes that break down this cellular debris. The mitochondrion is an organelle that is the powerhouse for both animal and plant cells. During a process called cellular respiration, the mitochondria make ATP molecules that provide the energy for all of the cell's activities. Cells that need more energy have more mitochondria. Meanwhile, the cell maintains its shape through a cytoskeleton. The cytoskeleton includes the thread-like microfilaments, which are made of protein, and microtubules, which are thin, hollow tubes. Some organisms, such as plants, that are photoautotrophic, meaning they capture sunlight for energy, have cells with an organelle called a chloroplast. The chloroplast is where photosynthesis happens. It's green because it has a green pigment called chlorophyll. Plant cells also have a cell wall outside of their cell membranes that shape, support, and protect the plant cell. Animal cells never have a cell wall. তাহলে দেখে আমরা বুঝতে পারলাম, তাই না, যে সুকেন্দ্রিক কোষের ভেতরে আমাদের ভিডিওতে আমরা সুকেন্দ্রিক কোষে কি কি থাকে সেই জিনিসগুলো দেখলাম। এখন আমাদের প্রকারভেদটা শুরু হচ্ছে কাজের ভিত্তিতে। একটা কোষকে আমরা কার ভিত্তিতে ভাগ করছি? একটা প্রকৃত কোষ কি কাজ করে এই কাজের ভিত্তিতে প্রকৃত কোষকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। দেহকোষ বা সোমাটিক সেল আর একটা হচ্ছে জনন কোষ বা গ্যামেটিক সেল বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে দেহকোষ বা সোমাটিক সেল আমরা কাকে বলছি? দেহকোষ বহুকোষী জীবের দেহ গঠনে অংশ নিবে। তাহলে আমরা বলছি যে কোষগুলো বহুকোষী জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে তাদেরকে আমরা দেহকোষ বলি। তাহলে জনন কোষগুলো কাকে? যে প্রকৃত কোষগুলো কিসে সাহায্য করছে? জনন কোষ উৎপাদনে অংশগ্রহণ করছে, সে কোষগুলোকে শিক্ষার্থী বন্ধুরা আমরা জনন কোষ বলে থাকি। এরা পুং ও স্ত্রী গ্যামেট ফর্মেশনের সময় এই কোষগুলো কাজ করে থাকে। আর আমাদের দেহকোষটা আমাদের বিভিন্ন অঙ্গ গঠন, তন্ত্র গঠন, এই কাজগুলোতে কে অংশগ্রহণ করবে? দেহকোষ। তাহলে আমি আবার লাস্টেরটুকু বলে দিই, আমরা কাজের ভিত্তিতে প্রকৃত কোষকে দুইটা ভাগে ভাগ করছি। একটা দেহকোষ বা সোমাটিক সেল, যে বহুকোষী জীবের দেহ গঠনে যে কোষগুলো সাহায্য করে তাদেরকে আমরা দেহকোষ বলবো। এরা আমাদের দেহের অঙ্গতন্ত্র এগুলো গঠনে অংশগ্রহণ করে। এবং আমরা বলছি দ্বিতীয়ত আমাদের জনন কোষ। জনন কোষ আমাদের জনন কোষ উৎপাদনে সহায়তা করে, অর্থাৎ পুং ও স্ত্রী গ্যামেট ফর্মেশনে এরা সহায়তা করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের পড়া তোমরা সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং এই যে 19 পেজটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে এমন কোনো ইনফরমেশান নাই যেটা আমরা বাদ দিতে পারবো। এখানে অনেকগুলো ইনফরমেশান, আমি সবগুলো তোমাদেরকে দেখো পয়েন্ট করে বৈশিষ্ট্য আকারে দিলাম। তোমাদের বইয়ের মধ্যে সবগুলো কেমন করে আছে? ঢালাভাবে আছে। তোমরা এটাকে ঠিক কি করবে? পয়েন্ট আমি যেভাবে লিখে দিয়েছি বোর্ডের ভিতরে একের পর এক দিবে। ঠিক আছে, তাহলে আশা করি আজকের পাঠে কারো কোনো সমস্যা নেই। তাহলে খাতা কলম নাও এবং হোমওয়ার্কটা লিখে নাও। হোমওয়ার্ক হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের 19 পৃষ্ঠা, আমি যেই আজকে শিখন ফলটা আছে জীবকোষ, জীবকোষের প্রকারভেদ, এটা আমরা পড়ব প্লাস লিখব। এবং শিক্ষার্থী বন্ধুরা একটা প্রশ্ন, সেটা হচ্ছে আদিকোষ ও প্রকৃত কোষের আমরা কি করব? পার্থক্য আকারে এটাকে লিখে ফেলবে তোমরা খাতার মধ্যে। আবার দেখো দেহকোষ, জনন কোষ, 2 মার্কের এখানে আমাদের কি আসতে পারে? পার্থক্য আসতে পারে। তাহলে আশা করছি তোমরা সবাই ক্লিয়ার হয়েছ। সবাই বাড়ির কাজটা খুব সুন্দরভাবে পড়বে, ভালোভাবে তোমরা শিখে নিবে এবং কোনো সমস্যা হলে
তোমরা আমাকে জানাবে। সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং পুষ্টিকর খাবার খাও, ঠিক আছে? খাওয়া দাওয়ায় কোনো ঘাটতি থাকা যাবে না। আমরা সময় মতো ঘুমাবো, সময় মতো পড়তে বসবো, পড়ার টেবিলে অবশ্যই সকাল সন্ধ্যায় আমরা অবশ্যই পড়ার টেবিলে বসবো। এটা একটা স্টুডেন্টের কি একটা রুটিন, যে সকালে আমাকে পড়তে বসতে হবে, পড়ার টেবিলে বসতে হবে এবং সন্ধ্যাতেও আমাকে পড়ার টেবিলে বসতে হবে। তাহলে দেখবে এটা আমাদের অভ্যাসে পরিণত হচ্ছে এবং আমরা আমাদের পড়াটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।